আমরা নিশ্চয় অপেক্ষা করছি শেখ হাসিনার মামলার রায় শোনার জন্য। প্রথম রায়টি হতে যাচ্ছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। এটা প্রথম রায়। রায় হওয়ার পর নিশ্চয়ই সেটা নিয়ে আমার টেক বলবো। তবে খানিকটা প্রেডিক্টেবল, তিনি এই বিভৎস সব অপরাধ করেছেন এবং এত অকাট্য প্রমাণ আছে যেগুলোর মাধ্যমে আসলে প্রমাণ করা খুব কঠিন কিছু হবে না, তিনি সেটা করেছেন। জাতিসংঘের তদন্ত আছে। যাই হোক, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু শেখ হাসিনা এই রায়ের আগের দিন আবার কথা বলেছেন। তিনি প্রায় প্রতিদিনই কথা বলছেন এবং তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসছে, বিভিন্ন প্ল্যাটফর্মে। নিষেধাজ্ঞা থাকলেও এগুলো চলে আসে এখন, যেহেতু সোশ্যাল মিডিয়া আমি শুনি। আমার কৌতূহল হলো, শুনলাম এবং দেখতে চাইলাম উনি কী বলছেন। এবং অনেকগুলো গতানুগতিক কথার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লেগেছে, সেটা নিয়ে শেষ অংশে কথা বলবো। সেটা হচ্ছে, মানে এই গণঅভ্যুত্থানে বিএনপির তেমন পার্টিসিপেশন ছিল না, কিছু না বলে একটা অভিযোগ দেখানোর চেষ্টা করা হয় বিএনপির দু একটা বক্তব্যকে সামনে এনে। কিন্তু শেখ হাসিনা স্বীকৃতি দিচ্ছেন আসলে তার বক্তব্যের মাধ্যমে বিএনপি এবং জনাব তারেক রহমান কীভাবে এর মধ্যে ইনভলভ ছিলেন। আমি মানে তিনি যা যা বলেছেন, কয়েকটা কন্টেন্টের কথা একটু বলি। তিনি বলছেন তার দল ক্ষমতার পকেট থেকে বের হয়নি, জনগণের মধ্য থেকে তৈরি হয়েছে। কথাটা ভুল না, আওয়ামী লীগের জন্ম সেটাই, কিন্তু পরবর্তীতে তিনি দলটাকে যে জায়গায় নিয়ে গেছেন, নিজ হাতে এই দলটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আমার একটা হাইপোথেসিস হচ্ছে, 2018 সালের নির্বাচনের রাতের সিলের পর থেকে আওয়ামী লীগ বলে কিছু আর আসলে এক্সিস্ট করে না। আওয়ামী লীগ দলটার মৃত্যু ঘটেছে ওদিন রাতেই। তিনি 32 নম্বরের সামনে নারীকে পেটানোর কথাটা এনেছেন। আমি আগেও একদিন বলেছি যে এই ধরনের কাজ করা খুবই গর্হিত এবং এই কাজগুলো করার মাধ্যমে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা তো এগুলো বলছেনই, এগুলো ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি ব্যবহার করা হবে। এবং আবারও বলি, এই পেটানো, মারপিট এসব করে আমরা আসলে বিপদ তৈরি করছি এবং শেখ হাসিনা পারপাস সার্ভ করছি। তিনি এটা উল্লেখ করেছেন এবং এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয়ও আছে। তিনি হুমকি দিয়েছেন। তিনি বলছেন যে পিটিয়েছে তাকে খুঁজে বের করতে, করে জিজ্ঞেস করতে। আসলে খুঁজে বের করাটা আসলে একটা ইঙ্গিত যে ভবিষ্যতে এই ধরনের বিষয়ে তিনি মারমুখী হতে বলছেন। তিনি প্রসিকিউটরদেরকে হুমকি দিচ্ছেন, দেয়ারই কথা, তার বিরুদ্ধে যারা কাজ করেছে সেটা দেখাবেনি, হুমকি দেবেনি। তিনি সংবিধানের কথা বলেছেন, সংবিধানের 7 খ অনুযায়ী অবৈধভাবে ক্ষমতা দখল করলে সেটা শাস্তিরা রীতিমতো মৃত্যুদণ্ডের কথা আছে। তার এই কথা শুনে আমার খানিকটা মনে পড়লো, ইদানিং আমরা যারা মনে করি সংবিধানে এটা সেটা লিখে ফেললে আমাদের গণতন্ত্র অসাধারণভাবে সিকিউরড হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র আর কেউ কোনো দিন কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না, তার এই বক্তব্যটা দিয়ে আমরা সেটাকে খণ্ডন করতে পারি। আমি প্রয়োজন নেই বলছি না, কিন্তু অতি স্যাটিসফাইড হওয়ার কিছু নেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় প্রায় বলতেন, অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে দিয়েছি, সংবিধানের 7 খ 15 সংশোধনীতে যোগ করেছিলেন, কিছু আসে যায় না। তিনি মানবতা বিরোধী কাজ করেননি, তিনি রাদার মানবতার পক্ষের কাজ করেছেন। রোহিঙ্গা, 10 লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়েছেন। এর চেয়ে বড় মানবতার কি আছে? মনে পড়লো, আহারে, একটা নোবেল পাওয়ার জন্য কত চেষ্টা, বিশেষ করে সেই নোবেলটা যে নোবেলটা ডক্টর ইউনুস পেয়েছেন, শান্তিতে নোবেল। কত চেষ্টা। আমার মনে পড়ে তার সামনে কতগুলো ভাঁড় যেত, সাংবাদিক নামের এক ভাঁড় একবার বলছিলেন যে এটা নিয়ে অনেক লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়, আপনি কি লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন কিনা, করলে ভালো হয়। বহু বছর সাংবাদিকতা করা, সম্পাদকের দায়িত্ব পালন করা ভাঁড় এরকম কথা বলেছিলেন। শি গট ক্রেজি এবং তাকে কেউ বুদ্ধি দিয়েছিল এটা করার মাধ্যমে নোবেল পাওয়ার পথে তিনি এগোতে পারবেন, কিন্তু না, হয়নি। বরং আমাদের উপর একটা বড় বিপদ তিনি ডেকে নিয়ে এসেছিলেন। তিনি গুলির ক্ষেত্রে বলছেন, এখানে তিনি জামাত, বিএনপি, এনসিপি সবাই মিলে গুলি করে মানুষ হত্যা করেছে, অন্য কেউ করেননি। এখানে একটা জিনিস তিনি সামনে এনেছেন, সেটা হচ্ছে আবু সাঈদের সাক্ষ্য, বাবার সাক্ষ্য এবং তার পোস্টমর্টেম। আমি জানি না, তার বাবা নাকি এই ট্রাইব্যুনালে বলেছেন সাঈদের মাথার পেছনে গুলি ছিল। আমি শুনিনি এই পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা একটু চেক করে দেখা দরকার হতে পারে। যাই হোক, তিনি সেটা এনেছেন এবং এনে দাবি করেছেন যে জাহিদকে আমরা যেভাবে মারা যেতে দেখছি সেটা সঠিক না। খুব অবাক লাগে, মাঝে মাঝে আল্লাহর নাম নেন তিনি, মানে শেখ হাসিনার মুখে আল্লাহর নাম, ভূতের মুখে রাম রামের মতো। তিনি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, একদিন মৃত্যু দিবেন, কিন্তু তিনি দেশের জন্য এটা সেটা করবেন, আবার আসবেন। ওনার দিকে আসার পথ অনেকে বারণ করেছে, আমরা তো চাই তিনি আসুন। তিনি মনে করছেন তিনি সব নিয়ন্ত্রণ করে ক্ষমতা নিয়ে তারপর দেশে আসবেন, তার প্রভু ভারত তাকে ক্ষমতায় বসাবে। তিনি তার লোকজনকে পালিয়ে বেড়াতে হচ্ছে বলছেন, তিনি পাই পাই করে হিসাব নেবেন। এই কথাটা যখন শুনি, আগেও বলেছেন, এটা প্রায় মনে পড়ে তার বিভৎস অপশাসনের জন্য বিএনপির লক্ষ লক্ষ কর্মীকে কেমন জীবন কাটাতে হয়েছে চোখের সামনে দেখেছি, গল্প শুনেছি।
রাস্তায় কেউ থামিয়ে কথা বলেছেন, অনেক দিন কারো কারো গল্প বলেছে যে ঢাকায় তারা কি করছেন, কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে টর্চার্ড হয়েছেন, বছরের পর বছর সহায় সম্বল হারিয়েছেন, বাড়ি যেতে পারেন না, মামলায় ঘুরেছেন, ফতুর হয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, জেলে ছিলেন, টর্চার ছিলেন, অনেকে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম হয়েছেন। তার লোকজন এখন নাকি পালায় না। এই বাংলাদেশে খুব কম লোকজনের উপর এই ধরনের পরিস্থিতি হয়ে থাকতে পারে। কিছু মামলা হয়েছে কিন্তু ফেরত যায়, কোনো অন্যায় আসলে মানে শেষ হয়ে যায় না। যদিও তিনি পালাতে পেরেছেন, তাকে দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হচ্ছে না, তিনি আরামেই আছেন ওখানে। তারপর আমি প্রায় বলি শেখ হাসিনা বেঁচে আছেন এবং ক্ষমতায় নেই, এটা তার মৃত্যুর চাইতে খারাপ জিনিস। তিনি সেই জায়গায় আছেন। এবার সেই জায়গাটা যেখানে বলছি আসলে এই মুভমেন্টে মানে বিএনপি, এটা ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, বিএনপি মহাসচিব বলেছিলেন যে এই মুভমেন্টের সাথে বিএনপির কোনো যোগাযোগ নেই। এটাই যখন জুলাইয়ের দিকে শুরুর দিকে, জুলাইয়ের মাঝামাঝি শুরু হলো, এটাকে ব্যবহার করছেন ডকুমেন্ট হিসেবে। মানে আমরা নিশ্চয়ই এত স্টুপিড না, এটা মতলববাজি থেকে এগুলো করেন। বিএনপি মহাসচিব এই কথাটা কেন বলেছেন? ন্যূনতম পলিটিক্স বোঝা মানুষ এটা বোঝে যে এই মুভমেন্টে বিএনপি আছে জানলে এটা সরকার বিরোধী আন্দোলন হিসাবে ট্যাগ করা এবং এটাকে ক্র্যাক ডাউন করাটা সহজ হতো সরকারের। সেটা বিএনপি হতে দিতে চায় নাই। এরপর বলা শুরু করেছে বিএনপি এখানে ছিল না। শেখ হাসিনা একটা জায়গায়, যে কেউ এই ভিডিওটা শুনলেই দেখবেন, একটা জায়গায় ক্লিয়ারলি বলছেন গুলি করার, মানে যারা মাঠে নেমে বিভিন্ন জায়গায় থানা বা বিভিন্ন জায়গায় বলছে গুলি করার নির্দেশ দিয়েছেন, এটা সঠিক না, কিন্তু তিনি দায়ী করছেন ডক্টর ইউনূস এবং তারেক জিয়া এই দুইজন গুলি করার আদেশ দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারবো শেখ হাসিনার শত্রু আসলে তারেক জিয়া কিভাবে আছেন। কালেকটিভলি বিএনপি, জামাত, এনসিপির কথাও বলেছেন, ব্যক্তি হিসেবে এই দুজনের নাম। জামাত খুব ক্রেডিট ক্লেম করে, আমি কোনোদিন দেখি নাই ডাক্তার শফিকের নাম বা জনাব তাহেরের নাম এখানে এসছে, বা মিস্টার পরওয়ারের নাম এসছে যে তারা কেউ না কেউ এর মধ্যে ইনভলভ ছিলেন। শেখ হাসিনার কাছে তথ্য যে কারো চাইতে বেশি আছে। সুতরাং তারেক রহমানকে অ্যাকিউজ করা মানে তারেক রহমান গুলির নির্দেশ দিয়েছেন তা না, কিন্তু তারেক রহমান এই মুভমেন্টের সাথে, এই মুভমেন্টে বিএনপিকে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার বক্তব্যে এটা প্রমাণিত। আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হচ্ছিল তার রায় ঘোষণা করা হবে আগামীকাল, মানে 17 তারিখে, 17 নভেম্বর। এবং এ উপলক্ষে মানে এর তারিখটা ঘোষণা কবে হবে সেটা জানানোর জন্য 11 তারিখে বলা হয়েছিল, গত 11 তারিখে, যে কবে রায় হবে সেই তারিখটা সেদিন ঘোষণা করা হবে। এবং এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ঢাকা শহরে একটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে একটা ভৌতিক ঘোষণার মাধ্যমে একটা লকডাউন পালিত হয়েছে। আমি ভৌতিক ঘোষণা বললাম এই কারণে যে এই ঘোষণাটা আমি দেখিনি, আমি শুনেছি যে অনলাইনে নাকি একটা ঘোষণা এসেছিল যে সেদিন লকডাউন হবে ঢাকা শহরে। এবং আমি ঢাকা শহরে, ঢাকা শহর না সারা দেশে আর কি, আমি ওই দিন ঢাকা শহরে ছিলাম, আমি দেখেছি তার আগের দিন মানে 10 তারিখ রাত থেকেই ঢাকা শহরের রাজপথে গাড়ি যানবাহন খুবই কমে গিয়েছিল। 11 তারিখে একেবারেই ছিল না। আবার কাকতালীয় ভাবে 11 তারিখে প্রধান উপদেষ্টা নিজেও একটা ভাষণ দিয়েছেন দুপুরবেলা, সেটা ওটা কারণ হতে পারে, লোকজন খুবই কম ছিল। এই দিনের সময়ে অনেকে বলা বলি করেছিল যে আজকে কেবল তারিখ ঘোষণা করা হচ্ছে, যেদিন রায়টা দেওয়া হবে সেদিন তাহলে কি হবে। তো যাই হোক, এটা নিয়ে আমি খুব একটা গা করিনি, কিন্তু আজকে বিভিন্ন পত্রিকায় আমি যে নিউজটা দেখলাম, মানে আমি বিডি নিউজ 24 খুবই একটা মানে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া, তারা দেখলাম যে জিনিসটা লিখেছে যে এই রায় ঘোষণার দিন, যে সোমবার দিন রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে, এই দিনটিকে ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আমি বিডি নিউজের নিউজটি পড়লাম, তারা এটা দিয়েছে যে 2 দিন মানে রোববার থেকে, মানে আজকে এবং আগামীকাল, আজকে রোববার এবং আগামীকাল সোমবার, আগামীকালকেই রায়টা ঘোষণা করা হবে। এই উপলক্ষে 2 দিনের একটা শাটডাউন তারা ঘোষণা করেছে। এবং গত রাত থেকে মানে শনিবার রাত থেকেই দেশের কয়েকটা স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি
যে এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে যে শাটডাউন, আগুন জ্বালানো, গাড়িতে আগুন দেওয়া, ককটেল ফুটানো, এগুলোর সঙ্গে রায়ের কোনো সম্পর্ক থাকার কথা না। কারণ এগুলো ফুটালে কি রায় দেওয়া বন্ধ হয়ে যাবে? তা তো হবে না, রায় বোধ রায় ঘোষণা হবে। এখন এগুলো কেন হচ্ছে? হয়তো এটা রাজনৈতিক কারণে হচ্ছে, হয়তো এটাকে ইস্যু করে আওয়ামী লীগ বুঝাতে চাচ্ছে যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, হয়তো আওয়ামী লীগ বুঝাতে চাইছে তাদের শক্তি এখনো কমেনি, হয়তো আওয়ামী লীগ বোঝাতে চাচ্ছে যে তারা ইচ্ছা করলে অনেক কিছুই ঘটিয়ে দিতে পারে। আসলে কোনটা এটা আমি বলতে পারবো না, কিন্তু এগুলো আসলে আমার আলোচনার বিষয় না। আমার মূল আলোচনা হলো এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কি রিয়াকশনটা। আজ থেকে 5 দিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল। সেখানে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে ওখানে টার্গেট কিলিং, বেশ কয়েকটা টার্গেট কিলিং চট্টগ্রামে কিন্তু হয়েছিল। সেই টার্গেট কিলিং গুলোর পরে ওখানকার চট্টগ্রামের যে পুলিশ কমিশনার মিস্টার হাসিব আজিজ, তিনি এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। কেবল জানি না, ওই 11 নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে, আমরা ওয়্যারলেস এর মাধ্যমে উনি এই নির্দেশটা ওনার পুলিশ যারা দায়িত্বপ্রাপ্ত আছে সবার মাধ্যমে উনি সবার কাছে পৌঁছে দেন, দিয়ে দেন। সেটা কি, যদি কোনো অস্ত্রধারী সন্ত্রাসী দেখে তাহলে যেন তাদেরকে গুলি করা হয় তাৎক্ষণিকভাবে। এই আদেশটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক এটা নিয়ে বিতর্ক অলরেডি শুরু হয়েছে, তখনই হয়েছিল। পরের দিনে আমরা দেখেছিলাম যে আইন ও সালিশ কেন্দ্র একটা বিবৃতি দিয়ে বলেছিল যে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তটা এটা উদ্বেগজনক, তারা এই সিদ্ধান্তকে সমর্থন করেনি। তারা বলেছিল দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। যে কোনো লোককে তার জীবনের অধিকার, তার বেঁচে থাকার অধিকার এবং তার আইনের আশ্রয় নেওয়ার তার অধিকার আছে। কাজে আপনি যদি একজনকে সন্দেহ করে গুলি করে দেন তাহলে তো সে তো আইনের আশ্রয় নিতে পারলো না, অথবা তার তো জীবন বেঁচে থাকার অধিকারটা পালিত হলো না। এবং তাদের আইন ও সালিশ কেন্দ্রের বিবৃতিতে বলা হয় যে সন্দেহভাজন অপরাধীকে আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মানে সিএমপি কমিশনার যে বিবৃতি, যে বেতার বার্তা পাঠিয়েছিলেন তার পুলিশদের উপর, সেটাকে তারা সম্পূর্ণভাবে কন্ডেম করেছে, বলেছে এটা আপনি পারেন না করতে, পুলিশের সেই ক্ষমতা থাকার কথা না। আপনি একজন লোককে দেখলেন সন্দেহভাজন এবং তার হাতে ধরলাম একটা অস্ত্র আছে, অস্ত্র দেখলেন আপনি, তাও আপনি তাকে গুলি করতে পারেন না। এটা তার বেঁচে থাকার অধিকার আছে এবং তারও একটা কারণ থাকতে পারে, সেটা আলোচনা হতে পারে, বিচার হতে পারে। একমাত্র বিচারক রায় দিতে পারে যে কাকে গুলি করা যাবে এবং কাকে গুলি করা যাবে না। এই জন্যই কিন্তু যে আমাদের যে এই যে অপরাধের ট্রাইব্যুনালের যে বিচারটা হচ্ছে শেখ হাসিনার জুলাই গণ অভ্যুত্থানের উপর, উনি যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে যে ফোনালাপ পাওয়া গেছে বলে বলা হচ্ছে, এবং সেই ফোনালাপ আমরা দেখেছি, শুনেছিও কিছু কিছু, যে সেই ফোনালাপে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তাদেরকে যেন গুলি করা হয়, যে যারা আন্দোলন করছে তাদেরকে গুলি করা হয়, এরকম কথা উনি বলেছিলেন বলে ফোনালাপে আছে, এটা শোনানো হয়েছে এবং ওটাকে সাক্ষ্য হিসাবে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। এবং যে রাজসাক্ষী আছেন যিনি ওই সময়টা আইজিপি, তিনিও হয়তো এই কথাটি বলে